আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের কাছে একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। এটা সাধারণত জেএসসি এক্সামে প্রায় সময় এসে থাকে। যদিও এটা তোমাদের এখন যেহেতু গভর্নমেন্ট ডিক্লেয়ার দিয়েছে জেএসসি পরীক্ষা হবে না, তারপরে হচ্ছে তোমার বেসিক জানার জন্য আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ফার্স্টলি এই টপিকে যাওয়ার আগে আমাদের যেটা ফার্স্টলি উই হ্যাভ টু নো হোয়াট ইজ অ্যাসার্টিভ অ্যান্ড হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স কী এবং ইম্পারেটিভ সেন্টেন্স কী, এই বিষয়গুলো একটু জানতে হবে। তো আমরা ফার্স্টলি যেটা দেখব সেটা হচ্ছে এই অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স এটা কি আসলে? অ্যাসার্ট, এই অ্যাসার্টিভটা অ্যাসার্ট থেকে আসছে। এটা হচ্ছে অ্যাসার্ট। অ্যাসার্ট শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা, বর্ণনা করা। অর্থাৎ এই অ্যাসার্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, যেটা নাউন ফর্ম হিসেবে এখানে ইউজ হয়েছে। যে অ্যাসার্ট মানে হচ্ছে বর্ণনা করা, অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক, অ্যাসার্টিভ সেন্টেন্সেস মানে বর্ণনামূলক বাক্য। তাহলে বর্ণনামূলক বাক্য আবার কি হতে পারে? সাধারণত এখানে সাবজেক্ট সম্পর্কে কোনো বর্ণনা প্রকাশ করা। যেমন আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা দেখি, হি ওয়াচেস টিভি, ওয়াচেস টিভি, সে টিভি দেখে। এই যে এটার সম্পর্কে কিছু তথ্য প্রদান করা হলো, কিছু বর্ণনা করা হলো, যেটা হচ্ছে সে কি করে টিভি দেখে। অর্থাৎ আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সংজ্ঞায় আসি, ডেফিনিশনে যদি আসি, তাহলে দেখা যাচ্ছে যে বাক্য দ্বারা কোনো বর্ণনা প্রকাশ করা হয়, কর্তা সম্পর্কে কোনো বর্ণনা প্রকাশ করা হয়, এটা হতে পারে নেতিবাচক, হতে পারে অস্থিবাচক মানে নেগেটিভ হতে পারে, আবার অ্যাফার্মেটিভ ও হাবোধক হতে পারে। তো এই যে বর্ণনাগুলো সেগুলি হচ্ছে অ্যাসার্টিভ। তো এখন আমরা এটাকে যদি আমরা আবার করি, অর্থাৎ তোমরা এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ। আর যদি এটাকে আমি এইভাবে লিখি, হি ডাজ নট ওয়াচ টিভি, এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। তবে চেঞ্জিং সেন্টেন্স, এটা নেগেটিভ কনভার্সন, মানে এটা নেগেটিভে রূপান্তর করা হলো, অর্থও নেগেটিভ হয়ে গেল, সে টিভি দেখেন না। তো একটা জিনিস তোমরা খেয়াল করবা যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফার্স্টলি সাবজেক্ট, পরে হচ্ছে ভার্ব, পরে অবজেক্ট বা এক্সটেনশন। যেমন হি অফেন গোজ দেয়ার, সে প্রায় সেখানে যায়। এই যে গোজ দেয়ার, অফেন, এই যে শব্দগুলি নিয়ে এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হলো। তাহলে এই তিনটি সেন্টেন্সেই আমি দেখতে পেলাম, প্রথমে কি থাকে? সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব। এখানে যদি ওইটা অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্ব, বাট এই যে ভার্ব, এগুলো ভার্ব হয়। এরপরে যেটা হয় সেটা হচ্ছে এক্সটেনশন আমরা বলতে পারি, বা আদার ওয়ার্ডস বলতে পারি। তো এই যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন, এই যে গঠনটা এখানে প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা যদি গাঠনিক সংজ্ঞা দিতে যাই, তাহলে যেই সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট, পরে ভার্ব, তারপরে এক্সটেনশন বা আদার ওয়ার্ড থাকে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? তো এই অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে মেইনলি 3 কাইন্ডস। এখানে 2 কাইন্ডস, অ্যাকচুয়ালি 2 কাইন্ডস আমরা কমনলি ডেসক্রাইব করি, এই অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তোমরা প্রায় সময় এটা পেয়ে থাকবে, সেটা হচ্ছে এমফ্যাটিক অ্যাসার্টিভ, যেটাকে বলা হয় এমফ্যাটিক অ্যাসার্টিভ। অর্থাৎ এমফ্যাটিক অ্যাসার্টিভটা আসলে সচরাচর আমরা বেশি একটা ব্যবহার করি না, তবে এটার ব্যবহার আছে। তোমরা যখন কোনো মুভি দেখবে কিংবা কোনো কনভারসেশনে যাবে, তখন প্রায় সময় তো এই ধরনের কথা শুনে থাকবে, আই ডু কিল ইউ, আই
ডু কিল ইউ, বা আই ডু বিলিভ ইউ, আই ডু বিলিভ ইউ। এই যে এক্সট্রা একটা ডু ব্যবহার করা হলো বিলিভ এবং ইউ, এই ডু এর ব্যবহারের জন্য এটাকে এমফেটিক অ্যাসার্টিভ হবে। সিচুয়েশনটা কেমন হতে পারে? ধরো তোমার সামনে তোমার এক বন্ধু কথা বলছে যে আমাকে বিশ্বাস করো, তখন তুমি তাকে নিশ্চিত করার জন্য জোর দিয়ে বললা আই ডু বিলিভ ইউ, আরে বিশ্বাস করি তো, ঠিক আছে? এই ধরনের সিচুয়েশন অর্থাৎ সার্কামস্টেন্সিয়াল ফ্যাক্ট ইউজ করতে গিয়ে আমরা এই এক্সট্রা ডুটা ব্যবহার করে থাকি, অর্থাৎ এটাকে বলা হয় এমফেটিক অ্যাসার্টিভ। আর কমনলি আমরা অ্যাফার্মেটিভ, হাবোধক আর নেগেটিভ নাবোধক বাক্যগুলোই সাধারণত পেয়ে থাকি। আরেকটা হচ্ছে না বোধক, ঠিক আছে? তো এই বাক্যগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি। তো বিষয়টা আমরা এখন তাহলে ক্লিয়ার হলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো কী কী। এখন তাহলে আমাদের পরবর্তী পার্ট কী আছে? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কী। ইম্পারেটিভ সেন্টেন্স যদি না চিনি তাহলে আমি অ্যাসার্টিভকে কীভাবে ইম্পারেটিভে রূপান্তরিত করব। তো আমরা এখন দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা দেখব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। মানে ফার্স্টলি আমরা দেখেছি হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কমপ্লিট। এখন দেখবো আমরা হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে গেলে আমরা একটু ডেফিনেশনটা খেয়াল করব যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, পরামর্শ এবং নিষেধ ও প্রস্তাব প্রকাশিত হয় সেটাই মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। সবচেয়ে মজার কথা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে, মূলত সাবজেক্ট অলওয়েজ ইউ হয় এবং ইউটা উজ্জ্ব থাকে, এটা ব্যবহার করা হয় না। তাহলে যে সেন্টেন্স দ্বারা দ্য সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, সাজেস্ট, ফরবিড, প্রপোজাল, দি ইজ কল্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, পরামর্শ, নিষেধ ও প্রস্তাব প্রকাশিত হয় সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স তো এগুলো প্রকাশ করে, এইটা কিভাবে গঠিত হয় সেটা একটু আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি হচ্ছে ফার্স্টলি হচ্ছে ভার্ব দিয়ে শুরু। সেটা কোন ধরনের ভার্ব হবে? অবশ্যই ভার্বের সাধারণত প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরুটা হয়। আর এখানে প্রেজেন্ট ফর্ম আর মানে বেস ফর্মের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, এখানে সাবজেক্ট ইউ থাকে, তো ইউর পরে যে ভার্বটা বসে সাধারণত সেই ভার্বটা এখানে ব্যবহৃত হয়। তো এখানে অ্যাডযুক্ত কোনো ভার্ব ব্যবহৃত হয় না, তো সাধারণত অ্যাডযুক্ত ভার্ব এখানে হচ্ছে না। তো পোস্ট দ্য লেটার, তার মানে চিঠিটা পোস্ট করো। পোস্ট দ্য লেটার মানে আমি যদি আমার ছোট ভাই বা ছোট কোনো জুনিয়রকে দিয়ে কোনো একটা চিঠি পোস্ট করানোর জন্য একটা অর্ডার করলাম, মানে সেটাকে বলা হচ্ছে আদেশ। তাহলে এই দুইটা সেন্টেন্স দ্বারা সাধারণত আদেশ প্রকাশ পেয়েছে। ডু দ্য সাম, টিচার আমাকে বললো অঙ্কটি করো, সো ডু দ্য সাম, অঙ্কটি করো। তাহলে এখানে দেখো বিষয়টা খেয়াল করো, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এখানে কি হলো? ভার্ব প্লাস সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে এটার একটা স্ট্রাকচার। এরপর হচ্ছে ডোন্ট দিয়ে শুরু। ডোন্ট দিয়ে শুরু হলে কি হবে? ডো নট মানে হচ্ছে নাবোধক বা নেগেটিভ বা নিষেধ বোঝায়, তো সেক্ষেত্রে আমরা এটাকে ফরবিড প্রকাশ করবে এবং আবার উপদেশও বুঝিয়ে থাকে। কোনো কাজ করতে নিষেধ করাটাও একটা উপদেশ, নিষেধের মধ্যে পড়ে যায়। তাহলে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এখানে একটা জিনিস খেয়াল করো, ডোন্ট দিয়ে শুরু হয়েছে, তারপর বারবার বেস ফ্রম ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না, তাহলে নিষেধ করা হয়েছে। আবার ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়াইও না, এটাও নিষেধ করা হয়েছে। এই নিষেধগুলো কিন্তু এক ধরনের উপদেশের মধ্যে পড়ে যায়, তবে ডোন্ট দিয়ে শুরু হলে যেভাবে হবে সেটাই। তো এরপর হচ্ছে অ্যাডভার্ব দিয়ে শুরু। অ্যাডভার্বগুলো কী কী? আবার অ্যাডভার্ব হচ্ছে যেটা সময় নির্দেশ করে এবং যেটা স্থান নির্দেশ করে। অনেক ধরনের অ্যাডভার্ব আছে, কেমন, ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অনেক কাইন্ড আছে, সেটা অ্যাডভার্বের মধ্যে গিয়েই দেখানোটা উচিত।
তো এখানে যেটা নেভার এক ধরনের অ্যাডভার্ব, অলওয়েজ এক ধরনের অ্যাডভার্ব। যেটা প্রথমে বসছে যে নেভার টেল আ লাই, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, যে কখনো মিথ্যা বলিও না, সর্বদা সত্য কথা বলবে। যে এই দুটি বাক্য দ্বারা সাধারণত আমাদের উপদেশ বুঝিয়েছে, তবে শুরু হয়েছে কি নেভার এবং অলওয়েজ দিয়ে। তো তার মানে অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে লেট দিয়ে শুরু হয়। লেট দিয়ে শুরু হলে সেটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দিয়ে শুরু হলে সাধারণত এই পরামর্শ এবং প্রস্তাব এই দুটা জিনিস হয়। আসলে পরামর্শটা কি? পরামর্শ হচ্ছে আমি এটা করতে পারি বা তুমি এটা করতে পারো, কাউকে পরামর্শ দেওয়া বোঝায় আর কি, সাজেস্ট। যেমন লেট হার সিং আ সং, তাকে একটি গান গাইতে দাও। মনে করো আমরা একটা ফাংশনের আয়োজন করেছি, তো সেখানে আমাদের একজন এসে একটা মেয়ে গান গেতে চাচ্ছে, তাকে গান গাওয়ার জন্য সুযোগ করে দিই, কিন্তু সে আমাদেরকে বলতে পারছে না বা আমরা টাইট শিডিউলে আছি, এর মধ্যে একজনকে সুযোগ দিতে হবে। তো সেক্ষেত্রে একজন আমাকে রিকোয়েস্ট করলো বা পরামর্শ দিল যে তাকে একটা গান গাইতে দেওয়া হোক। তাহলে লেট হার সিং এ সং মানে বললো যে তুমি তাকে একটা গান গাইতে দাও, মানে আমাকে, যদি আমি অনুষ্ঠানটা পরিচালনা করি আমাকে বললো, তো সেক্ষেত্রে লেট হার সিং আ সং, তাকে একটা গান গাইতে দেওয়া হোক বা দাও। লেট মি ডু ইট, লেট মি ডু ইট মানে হচ্ছে আমাকে এটা করতে দাও। মানে অনেকেই ডিস্টার্ব করতেছে বাট আমি কাজটা করতে পারতেছি না, তখন আমি বললাম আমাকে এটা করতে দাও, মানে এক ধরনের পরামর্শ করলাম যে আমার এটা করতে হবে, করা উচিত। তারপর দেখো লেট আস হ্যাভ আ ওয়াক, এক্ষেত্রে অনেক সময় অনেক বন্ধুরা বলে যে চলো খেলতে যাই, চলো ঘুরতে যাই, এই ধরনের একটা প্রস্তাব করা হয়, চলো পিকনিকে যাই। তো এই ধরনের প্রস্তাবের ক্ষেত্রে লেট আস হবে লেট আস হ্যাভ আ ওয়াক। তবে এই সেন্টেন্সটা এইভাবেও হতে পারতো, যেমন এই লেট আস সংক্ষেপে লেটস হতে পারতো, লেট আস হ্যাভ আ ওয়াক, আবার লেটস হ্যাভ আ ওয়াক। তো এইভাবেও এই বাক্যগুলো গঠিত হইতে পারে। তো এই ছিল হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এইভাবেই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো গঠিত হয়। এবং এই ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে অ্যাসার্টিভ থেকে আমি গঠন করব সেই নিয়মগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই নিয়মে যাচ্ছি আমরা। তো শিক্ষার্থী এখন দেখো, যেটা হচ্ছে রুল 1, আমরা কীভাবে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করব সেটারই রুল 1 আমরা দেখছি। সেকেন্ড পারসন যদি থাকে, মানে কোথায় অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যখন সেকেন্ড পারসন থাকবে তখন এটা কীভাবে আমরা লিখব, যে শুধু মেইন ভার্ব বসিয়ে ইম্পারেটিভ করা হয়। মানে মেইন ভার্ব মানে কি, এখানে দেখো ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, এখানে দেখো দুইটা পার্ট আছে, এখানে সাবজেক্ট ইউ আছে সেটা বাদ হয়ে যাবে, শুড আছে, সকল অক্সিলারি বাদ হয়ে যাবে, এবং টেক কেয়ার এই যে এখান থেকে এই পর্যন্ত সেটা হচ্ছে মেইন ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে আমি এটাকে কিভাবে ইম্পারেটিভ করব, এই ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, এটাকে আমরা কিভাবে ইম্পারেটিভ করব, যে টেক কেয়ার অফ ইউর হেলথ। তাহলে এই পর্যন্ত লিখবো আমরা, যেহেতু ভার্ব দিয়ে শুরু, মানে মেইন ভার্বটা বসাবো। মেইন ভার্বটা হচ্ছে এটা, টেক কেয়ার অফ ইউর হেলথ। তো এটা হচ্ছে যে ইউ যুক্ত থাকলে। এখন আবার বলা হয়েছে কি, তবে নেগেটিভ হলে ডোন্ট বসিয়ে করতে হবে। নেগেটিভ মানে কি হবে, যদি থাকে ইউ শুড নট ডু ইট, তোমার এটা করা উচিত নয়। তো সেক্ষেত্রে আমি ইউ শুডটা বাদ দিলে কি নট থাকে, নটের জন্য আমি কি বসাবো, ডোন্ট বসাবো। তাহলে ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট। তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়ালো, স্ট্রাকচারটা দাঁড়ালো হচ্ছে মেইন ভার্ব প্লাস এক্সটেনশন বা আদার ওয়ার্ডস, অথবা ডোন্ট প্লাস মেইন ভার্ব প্লাস আদার ওয়ার্ডস, এই দুটো হচ্ছে স্ট্রাকচার এই ক্ষেত্রে। এখন যদি সেন্টেন্সটা থার্ড পারসন এবং ফার্স্ট পারসন হয়,
আমরা রুল 2 যদি লিখি তাহলে যদি কি সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি ছিল সেকেন্ড পারসন, তো এখানে যদি সেকেন্ড পারসন, এখানে যদি সাবজেক্ট থার্ড পারসন মানে 3rd ও ফার্স্ট পারসন মানে যদি এমন হয় অর্থাৎ 1st ফার্স্ট পারসন হয়, তবে কি বসবে লেট দিয়ে শুরু হবে। পারসন হয় তবে লেট দিয়ে শুরু হবে। তাহলে লেট দিয়ে কিভাবে শুরু হবে সেটা একটু খেয়াল করো। মানে স্ট্রাকচারটা হবে লেট প্লাস অবজেক্ট। অবজেক্ট কোথা থেকে আসবে? এই সাবজেক্ট থেকে অবজেক্ট আসবে। এরপর হচ্ছে মেন ভার্ব, এরপরে এক্সটেনশন বা আদার ওয়ার্ডস। ঠিক আছে, তো এই স্ট্রাকচারে আমরা গঠন করব সাধারণত এই দুটি স্ট্রাকচার। তো এক্সাম্পল 1 যদি আমরা খেয়াল করি, যেমন যদি হি, অনেক সময় হি ওয়ান্টস টু ডু ইট, সেটা করতে চায়, এই ওয়ান্টস টুটা বাদ হয়ে যাবে, হিটা হিম হয়ে যাবে। তাহলে লেট নিয়ে আসি, লেট হিটা কি হবে অবজেক্ট হিম, লেট হিম ডু ইট, এটা এমন হবে। তো আমরা যদি দেখি যেমন শি সিংস আ সং, সে একটি গান গায়। তো এটাকে যদি আমরা ইম্পারেটিভ করি তো সেটা কিভাবে করব? তো শি তো হবে না, অ্যান্ড শি এর জন্য কি হবে? সেটা কি কোন পারসন? থার্ড পারসন। এখন থার্ড পারসনগুলো যদি না চিনো তখন তো পারবে না। থার্ড পারসন সাধারণত হি, শি, দে, ইট এগুলো। তো এটার জন্য আমি ফার্স্টলি কী করবো? লেট লিখবো, লেটের পরে হার বসাবো। শি এর অবজেক্ট কি? হার। তো লেট হার, এইটা সিং ছিল, সিংসের আর অ্যাসটা থাকবে না, লেট হার সিং হয়ে যাবে, লেট হার সিং আ সং, এটা। এখন আবার যদি থাকে, যদি এমন থাকে দে শুড অবি না, জাস্ট দে শুড প্লে ইট, দে শুড প্লে ইট, তাদের এটা খেলা উচিত। এখন এখানে ইট মানে বিভিন্ন গেমটাকে বোঝানো হয়েছে। যদি আমরা এটা লিখি লেট দ্যাম, শুটটা তো উঠেই যাবে, এটা উঠে গিয়ে দ্যাম হয়ে গেল, তো লেট দ্যাম প্লে ইট, তাকে ইহা খেলতে দাও, এই ধরনের অর্থে। তবে যদি উই দিয়ে থাকে ফার্স্ট পারসন, এটা গেল থার্ড পারসনের ক্ষেত্রে। এখন ফার্স্ট পারসন যদি থাকে, ফার্স্ট পারসন কোনগুলো? একটা হচ্ছে আই আর একটা হচ্ছে উই। এখন আই থেকে কি হবে? মি, আর উই থেকে কি হবে? আস। তো লেটের পরে এখানে আমরা কি বসাতে পারবো? এই মি এবং আজ বসাবো। যেমন আই ওয়ান্ট টু হিয়ার না লিখে আমরা যদি লিসেন লিখি তাহলে বেটার হয়। আই ওয়ান্ট টু লিসেন আ সং বা মিউজিক, তাহলে এটা হবে। এই 1 2 কিন্তু বাদ হয়ে যাবে, 1টা এক ধরনের মডেলের কাজ এখানে করে থাকে, তাহলে আইটা কিন্তু মি হয়ে যাবে। লেট মি লিসেন, আমাকে শুনতে দাও। লিসেন, লিসেনের পরে সাধারণত টু প্রিপোজিশন বসে, তোমরা ওই টু পজিশন লিসেন টু এ সং, যে লেট মি লিসেন টু আ সং, আমাকে একটা গান শুনতে দাও, এটা বোঝানো হলো। আবার এখানে আই ছিল, হয়েছে মি, তাহলে উই থেকে কি হবে? যেমন উই শুড নেভার, আমাদের কখনোই, উই শুড নেভার টেল আ লাই, আমরা যদি বলি যে আমাদের কখনোই মিথ্যা বলা উচিত নয়, তাহলে উইয়ের জন্য আসবে কি? লেট
আস, শুডটা উঠে যাবে, নেভারটা এখানেই বসবে, লেট আস নেভার টেল আ লাই। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বোঝালাম, সেটা হচ্ছে অ্যাডভার্ব যদি থাকে তাহলে অ্যাডভার্বটা সাধারণত সেকেন্ড পারসনের ক্ষেত্রে ফার্স্টে চলে আসবে। যেমন ইউ শুড নেভার টেল এ লাই, তো নেভার টেল এ লাই যদি ইউ দেওয়া থাকে তাহলে কি হবে, যেমন যদি এমন হয় যে ইউ শুড নেভার টেল আ লাই, যে তোমাদের উচিত কখনোই মিথ্যা কথা না বলা, তাহলে আমরা ইউটাকে বাদ দেবো, শুডটাকে বাদ দেবো, নেভারটা প্রথমে থাকবে, নেভার টেল আ লাই, টেল আ লাই এই অর্থে প্রকাশিত হয় সাধারণত। আবার অলওয়েজ স্পিক দ্য ট্রুথ যেটা আসে সেটাও এক ধরনের, যেমন অলওয়েজটা অ্যাডভার্ব দিয়ে শুরু, যেমন ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তো এক্ষেত্রে যদি আমরা দেখি, দেখলে বুঝতে পারবো, যেমন আমরা যদি এখানে লিখি ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে এটাকে যদি ইম্পারেটিভ করি তাহলে ইউটা উঠে যাবে, শুডটা উঠে যাবে, থাকবে কি অলওয়েজ, তাহলে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। মূলত এখানে ইউটা কিন্তু আছে, ইউ বলতে তোমাদেরকেই বোঝানো হচ্ছে, এখানে তুমি মানে সকল, অর্থাৎ পার্সনকে এখানে বোঝানো হচ্ছে, সকল পার্সন বলতে পৃথিবীর সকল মানুষকে বোঝানো হচ্ছে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলা উচিত বা বলবো, এই ধরনের কথা। তো এই অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করার একদমই সহজ। তুমি যদি আবার ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করতে যাও ঠিক একই রকম, সাধারণত লেট আজ, লেটের ক্ষেত্রে ওই আস বা হিম বা মি এইগুলিকে সাধারণত সাবজেক্ট করে দিবা। একটা এক্সাম্পল যদি আমরা দেখি, যে লেট আস হ্যাভ আ ওয়াক, লেট আস হ্যাভ আ ওয়াক, মানে এটার অর্থ হচ্ছে চলো একটু বেড়াই বা একটু হাঁটা যাক। তাহলে এখানে আমি কি করব, এটাকে অ্যাসার্টিভ যদি করি, আমি অ্যাসার্টিভ করতে গেলে যেটা আসবে সেটা হচ্ছে প্রথমেই আমাদের এই আজ থেকে উই আসবে, উই আসবে, যেহেতু এটা প্রস্তাব সেহেতু আমি একটু শুড নিয়ে আসি, উই শুড, কাজটা করা উচিত অর্থে উই শুড, এরপরে হ্যাভ আ ওয়াক, হ্যাভ আ ওয়াক। তো এইভাবে তুমি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং ইম্পারেটিভ থেকে তুমি অ্যাসার্টিভ করতে পারবে। মানে যে শব্দগুলি আমরা বাদ দিলাম, যেমন ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এক্ষেত্রে ইউ এবং শুড বাদ দিলাম, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ লিখলাম। তেমনি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এক্ষেত্রে আমি ইউ এবং শুড বসালাম, তাহলেই সেটা ইম্পারেটিভ হয়ে গেল। তো আশা করি আমার এই ছোট্ট ক্লাসের মধ্যে তোমরা কিভাবে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করা যায় এবং ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ করা যায় ভাইস ভার্সা, তো সেটা তোমরা বুঝতে পারলে। এবং আমি আবারও তোমাদের সামনে বেসিক গ্রামার নিয়ে হাজির হব। তো তোমাদের সকলকে সে পর্যন্ত ভালো থাকার আহ্বান জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।